ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 17 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন বা বঙ্গভঙ্গের কারণ কি, এই সম্পর্কে 20 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এর আগে একটি ভিডিওতে এই প্রশ্নটিরই 5 নম্বরের অ্যান্সার আমি দিয়েছিলাম, কিন্তু তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেখানে 20 নম্বরের প্রশ্ন হিসেবে প্রশ্নটি দেওয়া আছে, তাই 20 নম্বরের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, লর্ড কার্জন বঙ্গভঙ্গ কেন করেছিলেন তার পিছনে অনেক কারণ রয়েছে। দুটি কারণ আমরা মূলত দেখব, একটি হচ্ছে প্রকাশ্য কারণ আর একটি হচ্ছে প্রকৃত কারণ। তো এই দুটি কারণ যদি আমরা ঠিক করে বুঝতে পারি তাহলেই আমরা বুঝবো যে লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন। দেখো, বঙ্গভঙ্গ হয় 1905-এর 16ই অক্টোবর। তার আগে ইংরেজরা যখন ভারতে আসে তখন তারা পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটায় এবং এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে শিক্ষিত বাঙালিদের মধ্যে জাতীয়তাবোধের জাগরণ ঘটে। তারা রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করে, দেশকে স্বাধীন করার জন্য তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এবং 1885 যে আমাদের জাতীয় কংগ্রেস তৈরি হয় তার আগেও কিন্তু অনেক রাজনৈতিক সংগঠন এই সময় গড়ে উঠেছিল। তাই অনিল শীল এই সময়টাকে বলছেন সভা সমিতির যুগ। সেই 1848 সালে বা 38 সালে সে বঙ্গভাষা প্রকাশিকা সভা দিয়ে শুরু হয়েছে, তারপরে একাধিক রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। শেষে গিয়ে 1885-তে জাতীয় কংগ্রেস তৈরি হয় এবং 1900 সালের পরেও আমরা জানি বাংলাদেশে বিশেষ করে অনেক গুপ্ত সমিতি গড়ে ওঠে, অনুশীলন সমিতি, যুগান্তর দল, বেঙ্গল ভলেন্টিয়ার্স, এরকম একাধিক সংগঠন। অর্থাৎ বাংলাকে কেন্দ্র করে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন অনেকটাই পরিচালিত হতে থাকে। ঠিক এই সময় লর্ড কার্জন ভারতে আসেন। তিনি লক্ষ্য করেন যে বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবোধ সব থেকে বেশি এবং তারা ভারতের জাতীয় রাজনীতি যেটা রয়েছে তার নেতৃত্ব গ্রহণ করছে এই বাংলাদেশ, এবং জাতীয় কংগ্রেসেরও ব্যাপক প্রভাব রয়েছে এই বাংলাদেশের উপরে। তাই তিনি বাংলাদেশের এই জাতীয়তাবাদী আন্দোলনকে আঘাত করার জন্য বা তাকে সমূলে নির্মূল করার জন্য এক কূট পরিকল্পনা করেন। তিনি বাংলাদেশকে দুভাগে ভাগ করে দেওয়ার এক পরিকল্পনা করেছিলেন। এটাই ছিল তার প্রকৃত উদ্দেশ্য। তিনি ভেবেছিলেন যে বাংলাদেশকে যদি আমি ভাগ করে দিই তাহলে বাঙালিদের মধ্যে যে হিন্দু মুসলমানের মধ্যে যে সৌভ্রাতৃত্ব এবং বাঙালিদের যে জাতীয়তাবোধ সেটা অনেক আঘাতপ্রাপ্ত হবে এবং এই জাতীয়তাবাদী আন্দোলন অনেকটা দুর্বল হয়ে যাবে। তাই এই জন্য তিনি কিন্তু জাতীয় কংগ্রেসকে দুর্বল করার জন্য, মূলত জাতীয় কংগ্রেসকে দুর্বল করার জন্য এবং বাঙালি জাতির জাতীয়তাবোধে আঘাত করার জন্য তিনি এই পরিকল্পনা করেছিলেন, বঙ্গভঙ্গের পরিকল্পনা। এছাড়া তিনি চেয়েছিলেন যে জাতীয় কংগ্রেসকে দুর্বল করে ভারতে ব্রিটিশ যে রাজত্বটা চলছে তাকে আরও বেশি দীর্ঘায়িত করা, আরও বেশি স্থায়িত্ব আনা। তো এই উদ্দেশ্যটাই ছিল তার প্রকৃত উদ্দেশ্য, বাঙালি জাতির জাতীয়তা বোধের মূলে কুঠারাঘাত করা, জাতীয় কংগ্রেসকে দুর্বল করা এবং ব্রিটিশ শাসনের স্থায়িত্ব দেওয়ার জন্য তিনি এই পরিকল্পনা করেন। কিন্তু প্রকাশ্যে তিনি কি বলেছিলেন, কোনো একটা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গেলে সরকারি পরিকল্পনা সেটা জনসমক্ষে তার প্রকাশ করতে হবে, এবং সেক্ষেত্রে তিনি বলেন যে এত বড় বাংলাদেশ, প্রায় 1,90,000 বর্গমাইল এলাকায় প্রায় 8 কোটি বাঙালি এখানে বাস করে। তাই একজন গভর্নরের পক্ষে এত বড় একটা বাংলাদেশ বা এত বড় একটা রাজ্য পরিচালনা করা সম্ভব নয়। তাই তিনি কি করেন যে আসাম এবং পূর্ববঙ্গ এই দুটোকে একসাথে নিয়ে তিনি একটা আলাদা প্রদেশ তৈরি করেন, পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হয় ঢাকা। আর পড়ে থাকে যে বঙ্গটা পশ্চিমবঙ্গ, তার নাম দেওয়া হয় বঙ্গদেশ, যার রাজধানী হবে কলকাতা। এইভাবে তিনি বাংলাদেশকে 2 ভাগে ভাগ করার পরিকল্পনা করেন এবং ঘোষণা করেন যে আগামী 16ই অক্টোবর এই দিন এই বঙ্গভঙ্গ কার্যকরী হবে। এখন এই বঙ্গভঙ্গ ঘোষণা হয় এবং কার্যকরী হয়, তার বিরুদ্ধে বাঙালি জাতি পথে নামে, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন শুরু হয় এবং 1911 সালে গিয়ে আমরা জানি এই বঙ্গভঙ্গ কিন্তু আবার তুলে নেওয়া হয়, অর্থাৎ এই বঙ্গভঙ্গের পরিকল্পনাটা বাতিল করা হয়। তো এখানে আমাদের মূল প্রশ্ন হচ্ছে এই যে বঙ্গভঙ্গ কেন করেছিলেন। বঙ্গভঙ্গের প্রকাশ্য উদ্দেশ্য ছিল যে এত বড় প্রদেশকে শাসন করা গভর্নরের পক্ষে সম্ভব নয়, তাই গভর্নরের হয়ে একজন অ্যাসিস্ট্যান্ট গভর্নর বা একজন ছোট লাট তিনি এই পূর্ববঙ্গ, আসাম এবং পূর্ববঙ্গ শাসন করবেন। এর ফলে কি হবে যে আসাম একটা আলাদা রাজ্য হলে আসামের উন্নতি হবে, পূর্ববঙ্গ আলাদা একটি রাজ্যে পরিণত হলে পূর্ববঙ্গের প্রশাসনিক অগ্রগতি হবে। মানুষের যে আগে যেমন কলকাতা কেন্দ্রিক ছিল, বাংলাদেশের রাজধানী কলকাতা ছিল,
সেটা এখন ঢাকাতেও একটা রাজধানী হবে। ফলে পূর্ববঙ্গের সার্বিক অগ্রগতি হবে, প্রশাসনিক অগ্রগতি হবে, এখানকার যারা মুসলিমরা রয়েছেন তাদের ডেভেলপ হবে, তাদের অগ্রগতি হবে। এই ধরনের একটা যে ঘোষণা তিনি কিন্তু করেছিলেন লর্ড কার্জন। এটা ছিল তার প্রকাশ্য উদ্দেশ্য। আর প্রকৃত উদ্দেশ্য কী ছিল বললাম, যে বাঙালি জাতির মধ্যে যে জাতীয়তাবোধ, হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতির মূলে তিনি কুঠারাঘাত করে জাতীয়তাবাদী আন্দোলনকে থমকে দিতে চেয়েছিলেন। এবং ভারতের সর্বভারতীয় স্তরে জাতীয় কংগ্রেসে যে মানমর্যাদা ছিল, সেই জাতীয় কংগ্রেসের সম্মানকে তিনি নষ্ট করে দিতে চেয়েছিলেন। এবং এগুলো যখন তিনি করতে পারবেন, তখন ব্রিটিশ সরকারের স্থায়িত্ব এদেশে সুনিশ্চিত হবে। তাই এই কূট পরিকল্পনা তিনি করেছিলেন মূলত এই জাতীয় কংগ্রেসকে দুর্নাম করার জন্য এবং বাঙালি জাতির জাতীয়তাবোধকে আঘাত করার জন্য। এটা ছিল তার প্রকৃত উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি বঙ্গভঙ্গ করেছিলেন। এখন এই বঙ্গভঙ্গের যে 20 নম্বরের অ্যান্সার, সেটা অনস্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন, এখানে প্রশ্নটা ইংরেজিতে লেখা আছে, এর উত্তরটা তোমরা যেভাবে লিখবে। 19বিংশ শতাব্দীর শেষ দিকে ভারতে যখন জাতীয়তাবাদ সুস্পষ্ট আকার ধারণ করেছিল, তখন ভারতের বড়লাট লর্ড কার্জন জাতীয় আন্দোলনের মূল কেন্দ্র বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে বাঙালি তথা ভারতীয় জাতীয়তাবাদকে ধ্বংস করতে উদ্যত হলেন। বঙ্গভঙ্গ পরিকল্পনার পশ্চাতে কার্জনের যুক্তি ছিল যে বঙ্গদেশ এক বিশাল প্রদেশ, সুতরাং বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে এই বিশাল প্রদেশ সুশাসনের পক্ষে কষ্টকর এবং কলকাতা থেকে পূর্ব বাংলার সমস্যা নির্ণয় ও তার সমাধান সম্ভব নয়। সুতরাং শাসন কার্যের সুবিধার জন্য বঙ্গদেশকে বিভক্ত করা প্রয়োজন। প্যারা করে দেখো, কিন্তু শাসন ব্যবস্থার সুবিধা ও উন্নতির অজুহাত যুক্তিযুক্ত ছিল না। যদি বিশাল প্রদেশ হিসাবে শাসন কার্যের অসুবিধা ছিল, তাহলে অবাঙালি অধ্যুষিত অঞ্চল বিহার ও উড়িষ্যাকে বাংলা থেকে পৃথক করলেই চলতো। বস্তুতপক্ষে কার্জনের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক। বঙ্গদেশ ছিল ভারতীয় নবজাগরণের ও জাতীয়তাবাদী সংগ্রামের প্রধান কেন্দ্র। এই সময় চরমপন্থী নেতাদের প্রভাবে বাংলায় সংগ্রামশীল জাতীয়তাবাদ প্রসার লাভ করে। এই উগ্র জাতীয়তাবাদের প্রসার ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে মোটেই নিরাপদ নয়। কার্জন এটি সুস্পষ্টভাবে বুঝেছিলেন। তাই বাংলাদেশ দ্বিখণ্ডিত করে বাঙালি তথা ভারতীয় জাতীয়তাবাদের উপর চরম আঘাত হানতে কার্জন উদ্যত হলেন। ভারত সরকারের স্বরাষ্ট্র বিভাগের সচিব রিজলি 1904 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর একটি সরকারি প্রতিবেদনে লিখেছিলেন, লেখাটা এখানে ইংরেজিতে আছে, তোমরা এটা দেখে লিখে নেবে। এরপরে দেখো প্যারা করে, কার্জন পূর্ব বাংলাকে পৃথক প্রদেশে পরিণত করে বাঙালি, হিন্দু, মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন। পূর্ব বাংলায় মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হয়ে বেশি সুযোগ সুবিধা পেলে ব্রিটিশের সমর্থকে পরিণত হবে এবং ফলে জাতীয় আন্দোলনে ফাটল ধরবে। সুতরাং দেখা যাচ্ছে যে বঙ্গভঙ্গের মূলে কার্জনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও সাম্প্রদায়িক। শাসনতান্ত্রিক সুবিধা ছিল অছিলা মাত্র। প্যারা করে লক্ষ্য করার বিষয়ে, এর আগের এক প্রতিবেদনে 31/6/1903 রিসলে সীমান্ত পুনর্বিন্যাসের যুক্তি হিসেবে প্রশাসনিক ও বাণিজ্যিক সুবিধার কথা বলেছিলেন। সুতরাং দেখা যাচ্ছে রাজনৈতিক কারণে বঙ্গভঙ্গের পরিকল্পনা ফ্রেজার ও রিসলের মাথা থেকেই বার হয়। অবশ্যই এর অনেক আগে 1896 সালে চট্টগ্রাম বিভাগের কমিশনার W.B. ওল্ডহাম রাজনৈতিক কারণে, অর্থাৎ পূর্ব বাংলায় মুসলমানদের ঐক্যবদ্ধ করে রাজনৈতিক সচেতন সংখ্যালঘু হিন্দুদের ক্ষমতা খর্ব করার জন্য একটি নতুন প্রদেশ গঠন করার প্রস্তাব দিয়েছিলেন। তখন তার এই প্রস্তাব কেউ তলিয়ে দেখেনি, কিন্তু এর 8 বছর পরে রিসলে তার এই প্রস্তাবকে অত্যন্ত শিক্ষাপ্রদ বলে অভিহিত করেছিলেন ও কার্জনের এই প্রস্তাব রিসলের মনে ধরেছিল। যাই হোক, রিসলে যখন বঙ্গভঙ্গের কথা খুব গুরুত্ব সহকারে চিন্তা করেছিলেন, তখন অর্থাৎ 1904 সালের অধিকাংশ সময়ই কার্জন ভারতে ছিলেন না। সেই সময় তিনি ছুটি কাটাতে ইংল্যান্ডে গিয়েছিলেন। তবু বঙ্গভঙ্গের কার্জনের দায়িত্ব ভূমিকা অবশ্যই স্বীকার্য। 1904 সালের ফেব্রুয়ারি মাসে যখন তিনি পূর্ববঙ্গ সফর করেছিলেন, তখন লর্ড কার্জন স্বয়ং প্রস্তাবিত নতুন প্রদেশে দার্জিলিং ছাড়া মালদহ, সমগ্র রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ অন্তর্ভুক্ত করার কথা বলেন। এই সময় তিনি ঢাকার এক জনসভায় যে ভাষণ দেন, তাতে তার রাজনৈতিক দুরভিসন্ধি ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে উন্মোচিত হয়। তিনি খোলাখুলিভাবে বলেন যে
মুসলমানদের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্যই তার এই আলাদা প্রদেশ গঠনের পরিকল্পনা। তিনি মুসলমানদের এমন এক ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন যা তারা নাকি পুরনো মুসলিম শাসকদের আমলের পর আর দেখেনি। তিনি বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই একটি স্বতন্ত্র মুসলিম প্রধান রাজ্য গঠন প্রয়োজন এবং মুসলমানদের হাত করতে না পারলে বঙ্গভঙ্গ পরিকল্পনা ব্যর্থ হবে। এই উদ্দেশ্যে তিনি ঢাকার নবাব সলিমুল্লাহ খাঁকে অতি অল্প সুদে 1,00,000 পাউন্ড ধার দেন। অন্যদিকে কংগ্রেস রিসলে পত্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং বাঙালিরা প্রস্তাবিত বঙ্গভঙ্গে আপত্তি করায় লর্ড কার্জনের জেদ আরও বেড়ে যায়। রাজনৈতিক উদ্দেশ্যে বঙ্গভঙ্গ কার্যকর করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন। তিনি ভারত সচিব ব্রডরিককে জানান, সেই জানানোর বক্তব্যটা এখানে ইংরেজিতে লেখা আছে, তোমরা দেখে লিখে নেবে। প্যারা করে দেখো, বঙ্গভঙ্গ সম্পর্কে বাঙালিদের তীব্র আপত্তি ও বিরোধিতা লক্ষ্য করে ব্রডরিক কিন্তু এই প্রস্তাবকে মন থেকে মেনে নিতে পারেননি। ইন্ডিয়া কাউন্সিলের আপত্তি ছিল আরও তীব্র। আসলে অনেকেই তখন কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন না, কিন্তু কার্জন নিজ অভিমত ও লক্ষ্যে অনড় ছিলেন। ইংল্যান্ড থেকে ফিরে এসে 1905 সালের 2রা ফেব্রুয়ারি তিনি ভারত সচিবের কাছে বঙ্গভঙ্গের চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য পাঠান। ভারত সচিব 9 জুন তার সম্মতি প্রদান করেন এবং জুলাই মাসে ভারত সরকার বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করেন। 6 অক্টোবর বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী করা হয় এবং পূর্ববঙ্গ আসাম নামে একটি নতুন প্রদেশ গঠিত হয়। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগ, পার্বত্য ত্রিপুরা, মালদহ, আসাম এই নতুন প্রদেশের অন্তর্ভুক্ত হয়। প্যারা করে 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে কার্যকরী হবার সঙ্গে সঙ্গে সারা বাংলা উত্তাল হয়ে ওঠে। ওই দিনটি প্রতিপালিত হয় জাতীয় শোক দিবস হিসেবে। সারা দেশ জুড়ে হরতাল ও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ওই দিন সাধারণ মানুষ অনশন পালন করে খালি পায়ে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে ও দেশাত্মবোধক গান গাইতে গাইতে গঙ্গা স্নান করেন। ভ্রাতৃত্বের প্রতীক ও হিন্দু মুসলিম ঐক্যের নিদর্শন হিসেবে শুরু হয় রাখি বন্ধন উৎসব। রবীন্দ্রনাথের লেখা গান গাইতে গাইতে বিভিন্ন মিছিল শহরের পথ পরিক্রমা করে। বিকালে আহুত হয় বিশাল জনসভা। দুটি পৃথক জনসভায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু জ্বালাময়ী ভাষায় বঙ্গভঙ্গ বিরোধী বক্তব্য রাখেন। এই সব জনসভায় 50,000 থেকে 75,000 জন মানুষ সমবেত হন। এর আগে এত বড় জনসভা সম্ভবত কখনো হয়নি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সংগৃহীত হয় 50,000 টাকা। কার্জন ভেবেছিলেন আন্দোলনের অস্তিত্ব হবে ক্ষণস্থায়ী। তিনি অচিরেই বুঝলেন তার এই অনুমান ভ্রান্ত। বঙ্গভঙ্গ বাঙালিকে বিভক্ত করার আরও ঐক্যবদ্ধ করে। বস্তুত শুধু কলকাতা নয়, বরিশাল, ময়মনসিংহের মতো দূরবর্তী জেলাতেও বাঙালি জাতীয়তাবাদ বঙ্গভঙ্গের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। অন্যদিকে বেনারস কংগ্রেস সভাপতির ভাষণে গোখলে বঙ্গভঙ্গকে একটি নিষ্ঠুর অন্যায় বলে নিন্দা করেন। তার মতে জনমত উপেক্ষা করে কিভাবে ব্রিটিশ সরকারের আমলাতন্ত্র কাজ করে। বঙ্গভঙ্গ ছিল তারই এক প্রকৃষ্ট উদাহরণ। বঙ্গভঙ্গকে জাতীয় প্রগতির পথে এক চিহ্ন বলেও তিনি মন্তব্য করেন। প্যারা করে বয়কট স্বদেশী ও স্বরাজ প্রবল প্রতিবাদ ও বিরোধিতা সত্ত্বেও, মানে এখন এই পয়েন্টে এটা আলোচনা হবে, বয়কট স্বদেশী স্বরাজ প্রবল প্রতিবাদ ও বিরোধিতা সত্ত্বেও বঙ্গভঙ্গ পরিকল্পনার সাফল্য, নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা দিবালোকের মতো স্পষ্ট করে দেয়। বস্তুত সরকার দৃঢ়তার সঙ্গে দমনমূলক নীতি অনুসরণ করে সমস্ত আন্দোলন স্তব্ধ করে দিতে চেষ্টা করে। ছাত্রদের মধ্যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে দেখে সরকার 22 অক্টোবর জারি করে কুখ্যাত কার্লাইল সার্কুলার। এই নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে সরকারি অনুদান প্রত্যাহার করে নেওয়া হয়, ছাত্রদের বৃত্তি বন্ধ করে দেওয়া হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির অনুমোদন বাতিল করা হবে বলে হুমকি দেওয়া হয়। এদিকে বরিশালে পুলিশের লাঠিচার্জ ও দমনমূলক নীতি প্রমাণ করে যে সরকার বাংলার মানুষের দাবির কাছে নতি স্বীকার করবে না। সুতরাং এদিকে নরমপন্থী রাজনীতির ব্যর্থতা, অন্যদিকে সরকারের অনমনীয় মনোভাব বাংলার জাতীয়তাবাদী নেতাদের বুঝিয়ে দিল যে আন্দোলনের লক্ষ্য ও পদ্ধতি বদল করতে হবে। এই নতুন লক্ষ্য পদ্ধতি হলো স্বদেশী ও বয়কট। এইভাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নতুন রূপ নিল স্বদেশী আন্দোলনে। প্যারা করে দেখো, আন্দোলনের অস্ত্র বা পদ্ধতি হিসেবে বয়কট বা বিদেশি দ্রব্য বর্জনের মধ্যে কোনো অভিনবত্ব ছিল না। আয়ারল্যান্ড ও চীনে এই অস্ত্র আগেই প্রয়োগ করা হয়েছিল। ভারতেও বয়কট আন্দোলনের নতুনত্ব ছিল না। বয়কটে অস্পষ্ট প্রতিধ্বনি প্রথম শোনা গিয়েছিল 1881 সালে। 1896 সালে তা আরও ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। তবে বঙ্গভঙ্গের সময়ই বয়কট সত্যিকারের আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছিল।
স্বদেশীর আদর্শ এই প্রথম উচ্চারিত হয়নি। 1849 সালে গোপালরাও দেশমুখ পুনরায় প্রথম স্বদেশীর কথায় বলেন বা পুনায় প্রথম স্বদেশীর কথায় বলেছিলেন। রাজনারায়ণ বসুর প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে হিন্দু মেলার মাধ্যমে নবগোপাল মিত্র 1867 সালে বাংলায় স্বদেশীর আদর্শ প্রচার করেছিলেন। অন্যদিকে মহারাষ্ট্রে রানাডে, যোশী ও ফাদকে আবার মানুষকে স্বদেশীর মন্ত্রে দীক্ষিত করেন। স্বদেশী বলতে রানাডে ভারতের শিল্প বিপ্লবের কথাও ভেবেছিলেন। বাংলাদেশে বয়কটের কথা প্রথম বলেন ভোলানাথ চন্দ্র মুখার্জিস ম্যাগাজিন নামে একটি পত্রিকায়। তিনি 1873 থেকে 76-এর মধ্যে একটি সুদীর্ঘ প্রবন্ধ লেখেন। এই প্রবন্ধে তিনি বাংলার মানুষকে বয়কটের জন্য আহ্বান জানান। 1881 সালের 8ই নভেম্বর অমৃতবাজার পত্রিকাও বিদেশি পণ্যের ব্যবসায়ীদের সামাজিক বয়কটের কথা বলেছিল। বয়কট ও স্বদেশীর আদর্শ প্রচার করার জন্য রবীন্দ্রনাথ স্বদেশী ভাণ্ডার ও সরলা দেবী লক্ষ্মীর ভাণ্ডার খুলেছিলেন। প্যারা করে দেখো, রবীন্দ্রনাথের এই আত্মশক্তির বিকাশ বা গঠনমূলক স্বদেশী প্রফুল্ল চন্দ্র রায়, নীলরতন সরকার, অম্বিকাচরণ উকিল, বিপ্রদাস পাল চৌধুরী প্রভৃতি ব্যক্তিকে অনুপ্রাণিত করলেও এবং এরা প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে থেকে গঠনমূলক কাজকর্মের মধ্যে নিজেদের ব্যাপৃত রাখলেও বিপিনচন্দ্র পাল, অরবিন্দু ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রভৃতি চরমপন্থী নেতার কাছে তা গ্রহণযোগ্য বলে মনে হয়নি। এরা বয়কটকে একটি সর্বাত্মক অস্ত্র হিসেবে প্রয়োগ করার পক্ষপাতী ছিলেন। 1906-এর পর থেকে এই বিতর্ক ক্রমশ তীব্র আকার ধারণ করতে থাকে। বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে অরবিন্দ গঠনমূলক স্বদেশী সমালোচনা ও বিরোধিতা করে তার নিষ্ক্রিয় প্রতিরোধের মতাদর্শ প্রচার করেন। তিনি বলেন, কেবল আত্মশক্তির মাধ্যমেই আমলাতন্ত্রের উচ্ছেদ সম্ভব নয় এবং রাজনৈতিক স্বাধীনতা ছাড়া নৈতিক ও সামাজিক পুনরুজ্জীবন সম্ভব নয়। রবীন্দ্রনাথ যে স্বদেশী ও রাজনীতির সঙ্গে হিন্দু পুনরুজ্জীবনের একাত্মীকরণ করেননি, তার জন্য তার কড়া সমালোচনা করেন অরবিন্দ, বিপিনচন্দ্র ও ব্রহ্মবান্ধবের দল। এরা বয়কট বলতে কেবল ব্রিটিশ দ্রব্য বয়কট বোঝালেন না, এরা বয়কট বলতে বিদেশি শিক্ষা, চাকরি, খেতাব, আইন ইত্যাদি সব কিছুকেই বোঝালেন। বিপিনচন্দ্র তার নিউ ইন্ডিয়া পত্রিকায়, অরবিন্দ তার বন্দে মাতরম এবং ব্রহ্মবান্ধব তার যুগান্তর ও সান্ধ্য পত্রিকায় যে আদর্শ তুলে ধরলেন তা হলো স্বরাজ অর্থাৎ বিদেশি শাসনের অবসান। 1906 সালের সেপ্টেম্বর মাসে বিপিনচন্দ্র নিউ ইন্ডিয়াতে লেখেন, এই লাইনটা তোমরা দেখে লিখবে। 1907 সালের এপ্রিল মাসে অরবিন্দু লেখেন, এই লাইনটা দেখে লিখবে। ব্রহ্মবান্ধব 1906 সালের 21শে নভেম্বর সন্ধ্যা পত্রিকায় একটি প্রবন্ধে বলেন যে যদি চৌকিদার থেকে শুরু করে সিপাহী পর্যন্ত সবাই তাদের চাকরি ছেড়ে দেয় তাহলে এক মুহূর্তেই ফিরিঙ্গি শাসনের অবসান হবে। সুতরাং লক্ষ্য ও পথ বা পদ্ধতি উভয় দিক থেকেই এইসব চরমপন্থী নেতা ছিলেন অনেক বেশি এগিয়ে। এদের লক্ষ্য ছিল স্বরাজ এবং পদ্ধতি ছিল নিষ্ক্রিয় প্রতিরোধ। নিষ্ক্রিয় প্রতিরোধের ক্ষেত্র চারটি: অর্থনীতি, শিক্ষা, বিচার এবং প্রশাসন। এই চতুর্মুখী আক্রমণের মাধ্যমে ব্রিটিশ সরকারকে অচল করার নীতি হলো নিষ্ক্রিয় আক্রমণ। নিষ্ক্রিয় প্রতিরোধ বলতে কী বোঝায় তা পরিষ্কার করে বলেন অরবিন্দ ও বিপিনচন্দ্র। 1906 সালের সেপ্টেম্বর মাসে বিপিনচন্দ্র লিখেছেন, এই লেখাটা দেখে লিখবে। তো এই ছিল লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন এবং বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কিভাবে স্বদেশী বয়কট আন্দোলন গড়ে ওঠে তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।